কথাগুলো আল্লাহ বলেছে। আপনাকে মুখ দিয়েছে, আপনি যা খুশি তা বলতে পারেন, তবে আক্তারুজ্জামান বাচ্চু, আমাদের আরেকজন অতিথি একটু কথা বলবেন। ধ্বংস প্রায় স্বাস্থ্য ব্যবস্থা। হঠাৎ করে সরকারের কাছে কোনো জাদুর কাঠি নেই, তারা হঠাৎ করে এটা ঠিক করে ফেলতে পারবে। এটা যে কোনো রেশনাল মানুষ বোঝে। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে যদি একটি বিষয় একটু অন্যরকম, রাজনীতির বাইরে, আমরা রাজনীতির আলোচনায় ফিরবো, তবে যেটি গত কয়েকদিন ধরে রাজধানীবাসীর কাছে আসলে বিশেষ করে যারা ট্রাফিক সিগন্যাল অমান্য করেন তাদের জন্য আতঙ্কের একটি নাম, সেটা হচ্ছে এআই ক্যামেরা। আপনার কাছে বিষয়টি কেমন মনে হচ্ছে? ধন্যবাদ, আপনি খুব চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন। এটা এআই ক্যামেরার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এআই ক্যামেরার কাছে কেউ তদবির করতে পারে না। আমাদের দেশে আপনার যদি ট্রাফিক রুল কেউ ভায়োলেট করে, তাহলে আপনার প্রথমত যারা ট্রাফিকের দায়িত্বে থাকেন তাদের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে যে তারা নগদ কিছু সুবিধার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন, হয়তো যেখানে মামলা করার কথা সেখানে মামলা করেন না, অথবা সাধারণ নাগরিকদের মধ্য থেকেও যারা তুলনামূলকভাবে প্রভাবশালী তারা অনেক সময় ফোন করে অনেক তদবির করে যারা কোনো ট্রাফিক রুল ভায়োলেট করেছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় বা মামলা না দেওয়া হয়। তো এআই প্রযুক্তির ক্ষেত্রে এই সুবিধাটা আর কেউ পাচ্ছে না, কারণ এআই তো আসলে কোনো প্রভাবশালী চেনে না। এবং এআই স্বাভাবিক নিয়মেই কেউ যদি আপনার ট্রাফিক আইন ভঙ্গ করে, তাহলে সে স্বাভাবিক নিয়মে যার বিরুদ্ধে মামলা হওয়ার কথা তার বিরুদ্ধে মামলাটা হয়ে যাচ্ছে। আমরা যদি এই প্রযুক্তিটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং আরও এক্সপান্ড করতে পারি, আমি মনে করি সরকারের উচিত এই ক্ষেত্রে বিনিয়োগ করা। এবং তাহলে আমাদের যে কিছু মানে অভ্যাসগত বিশৃঙ্খলা আমাদের আমরা রাস্তাঘাটে দেখি, এই বিশৃঙ্খলাগুলো কমে আসলে আমাদের যে ট্রাফিক সমস্যার কিছুটা হলেও উন্নতি হবে বলে আমাদের বিশ্বাস। আমাদের সেটাই আসলে ধারণা। আপনার মধ্যে কোনো প্রশ্ন ছিল আমাদের অতিথিদের কাছে? না, আমার বাচ্চু ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে হাম নিয়ে। আমার দেখেন, এটা তো এই সংকটটা, এটার জন্য বাংলাদেশ হয়তো সেভাবে প্রস্তুত ছিল না। সংকটটার জন্য সরকারকে ধন্যবাদ যে সরকার টিকাদান কর্মসূচিটা বেগবান করেছে। যে টিকাটা এসেছে সেই টিকাটা এখন দিচ্ছে, টিকাটা পাচ্ছে, কিন্তু টিকাটা পাওয়ার সাথে সাথেই তো আর ইমিউনিটি তৈরি হচ্ছে না, সেটার জন্য 10 থেকে 15 দিন সময় লাগছে। এক্ষেত্রে হাসপাতালগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা কিন্তু সরকারেরই হাতে। এটা আপনার এই বিষয়ে অতীতের কাউকে আসলে দায়ী করাচ্ছে, বর্তমান ব্যবস্থাপনাটাই আসলে বেশি জরুরি। হাসপাতালগুলোর ব্যবস্থাপনা উন্নত করার জন্য এই হামের এই সংকট মোকাবেলায় সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এবং সেগুলো যথেষ্ট কিনা আপনি যদি আমাদের সামনে একটু একজন সংসদ সদস্য হিসেবে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনাকে জিনিস এই প্রসঙ্গে বলতে চাই যে দেখেন, বিগত ফেসিস্ট আমলে হামের মানে আশ্চর্যজনক হলে হামের টিকাদান বন্ধ ছিল এবং হামের টিকা দেওয়ার জন্য কার্যকর কোনো ব্যবস্থা নেয় নাই। এবং আপনি আশ্চর্যজনক হলো যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি মানে কোন অন্তর্বর্তীকালীন সরকারের এত দায়িত্বশীল উপদেষ্টা বৃন্দ ছিলেন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছিলেন, ওনারা বিজ্ঞ, ওনারাও কোনো বিদ্যুৎ আমি কিন্তু বাচ্চু ভাই আপনাকে সেই টিকার প্রশ্নটা আমি করিনি। টিকার বিষয়টা এর মধ্যেই যথেষ্ট আলোচিত হয়েছে এবং টিকাদান সরকার শুরু করেছে। টিকার মজুদ, যেই মজুদ সরকার হাতে পেয়েছে সেই মজুদ দিয়ে সরকার টিকা শুরু করেছে, কিন্তু টিকাটাই তো এই সংকট মোকাবেলার জন্য একমাত্র বিষয় নয়। টিকার বাইরেও হাসপাতাল ব্যবস্থাপনার কথা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের যে হাসপাতাল, একটা রিপোর্ট দেখলাম বাচ্চু ভাই, যেখানে ঢাকায় শিশু হাসপাতালে আপনার শিশুদের জন্য 80টারও 700 শয্যার একটা হাসপাতালে 80টার মতো বেড আছে যেখানে শিশুদেরকে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। এই যে হাসপাতালের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকারের উদ্যোগটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। দেখেন, আমি আসতেছি। আমি দেখেন, তারপর বর্তমান সরকার টিকাদান কর্মসূচি শুরু করলো, হাসপাতাল ব্যবস্থাপনার বিষয়ে আসছি। দেখেন, আমাদের সংসদীয় দলের মিটিং ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং আমরা সংসদ সদস্য
এই বিষয়টি নিয়ে সবাই মানে যারাই বক্তব্য দিয়েছিলেন খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি আলোচিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের যে হাসপাতালগুলো যে আইসিইউ ভেন্টিলেটর ব্যবস্থা বিশেষ করে শিশুদের জন্য, যেরকম আমি যদি আপনাকে বলি রাজশাহীতে মানে এই সুবিধার অভাবে যখন জানা গেল যে একজন শিশু মারা গেল, তখন রাজশাহীতে বিষয়টা আমের প্রথম যে এটা হলো রাজশাহীতে, তখন সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং যখন এটা নজরে আসলেন তখন স্বাস্থ্যমন্ত্রীকে সাথে কথা বললেন এবং কথা বলার পর রাতেই তারা ধরেন সারা রাত জেগে তখন রাতেই 2টি ভেন্টিলেটর রাতেই সেখানে স্থাপন করা হলো। পরের দিন আপনার আরো 6টি ভেন্টিলেটর সেখানে আপনার আমি বলি যে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফার্মাসিউটিক্যাল তাদেরকে অনুরোধ জানানো হলো, তারা জানেন যে এটা সরকার চাইলে আপনারা আমদানি করে কিন্তু সেটি করা সম্ভব। মানে অবস্থাটা এরকম হয়েছিল হাসপাতালে খুব শোচনীয় অবস্থা। আর বিশেষ করে দেখেন আমরা সন্তানের বাবা, যখন শিশু সন্তান কেউ আক্রান্ত হবে তখন কিন্তু আসলে একটা শিশু মারা গেলে সেটা যে মানে সেই ওই পরিবারটা বুঝে, বাবা মারা বুঝে যে সন্তান হারানোর যে ব্যথা, সেটা আমলে নিয়ে সরকার খুব কার্যকর উদ্যোগ নিয়েছে এবং চেষ্টা করছে হাসপাতাল দীর্ঘদিনের যে অবদান সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে আপনারা মনে করছেন। ফরিদুল হক, সরকারের এই কার্যকর আমাদের হাতে আসলে একটু সময় কম, ফরিদুল হক এই কার্যকর উদ্যোগটি আপনি কতটা কার্যকর মনে করেন সেখানে 450 শিশু মারা গেছে? সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা ফরিদুল হকের কাছে আসলে প্রশ্নটা রেখেছি। জি না, আমি আপনাকে ভাই শেষ করলে আমি বলতে পারতাম না। আমি যেটা শুরুতে বলেছি যে এটা একটা সার্টেন একটা মানে প্রবলেম এসছে। যে কোনো দায়িত্বশীল কিংবা রেশনাল মানুষের কাজ হচ্ছে প্রথমে এটা স্বীকার করা যে এটা একটা প্রবলেম আছে, সবার কাছ থেকে হেল্প চাওয়া, কিন্তু প্রথমেই অন্যের ঘাড়ে উইদাউট এনি রেফারেন্স উইদাউট এনি তথ্য প্রথমে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে এই যে মানে মানে পদ্ধতিটা করা। আমরা জানি যে একটা ধ্বংস প্রায় স্বাস্থ্য ব্যবস্থা, হঠাৎ করে সরকারের কাছে কোনো জাদুর কাঠি নেই, তারা হঠাৎ করে এটা ঠিক করে ফেলতে পারবে, এটা যে কোনো রেশনাল মানুষ বুঝবে। কিন্তু প্রথমে আরেকজনের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া, কিছু করা হয় না, এই করা হয় না, সেই করা হয় না, এগুলো বলে তার বেটার হচ্ছে কিছুটা সময় নিয়ে ভালোভাবে তথ্য নিয়ে যদি আমাদেরকে জানানো হতো তাহলে কিন্তু এই পরিস্থিতিটা অনেকটাই ধরেন আরো বেটার ডিল করতে পারতো। যেমন যে সমস্ত শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে, মানে একটা শিশু মারা যাক কোনোভাবে, এটা তো আমরা চাই না, এটা তো স্বাভাবিক, এটা একটা মানবিক ব্যাপার। কিন্তু যে সমস্ত শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে, অনেকগুলো পত্রিকার রিপোর্টে আমি দেখলাম যে তাদের বেশিরভাগের বয়স হামের টিকা দেওয়ার আগেই তারা মারা গেছে। মানে হামের টিকাটা 9 মাসে দেওয়া হয়, তারা 9 মাসের আগেই মারা গেছে। এইটা তো আসলেই টিকার সাথে, হামের টিকার সাথে কিন্তু এটা রিলেটেড না। তাহলে এটা রিলেটেড কিসের সাথে? তার ইমিউন সিস্টেমের সাথে। এখন ইমিউন সিস্টেম আপনি একটা ধরেন জনগোষ্ঠী রাতারাতি বের করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? আপনি একটা বেটার হসপিটাল সিস্টেম তৈরি করতে পারবেন। সেইটাও আবার ধরেন রাতারাতি একটা সরকারের পক্ষে করা সম্ভব না, এটাও আমরা বুঝি। কিন্তু এসেই যে ধরেন দোষারোপের রাজনীতিটা করা এবং এইটাকে ধরেন মিডিয়াতে ধরেন মানে তৈরি করা এবং পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীকে ওই সুযোগ করে দেওয়া যে এইখানে ওই মানে আমরা দেখলাম যে বিরাট বিরাট অ্যাক্টিভিস্টরা, এই পতিত পলাতক অ্যাক্টিভিস্টরা, পতিত ফ্যাসিস্টের, তারা এসে ইউনূস সরকারের বিরুদ্ধে, ইভেন ইউনূস সরকারের বিরুদ্ধে আমি এটা নিয়ে বলতেছি, ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা মিছিল হইতে দেখছি। কিন্তু আবার উনি একটু আগে যদিও বললেন যে ইউনূস সরকার হচ্ছে এনসিপি সরকার, কিন্তু দুঃখজনক মানে এনসিপি সরকারের প্রধান লন্ডনে গিয়ে গণ অভ্যুত্থানের ট্রফি বর্তমান প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছে। এটা এনসিপির আহ্বায়কের নির্দেশে সম্ভবত উনি করেছেন। এবং এনসিপির ইউনূস সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এবং উনি এই পতাকাওয়ালা গাড়িতে ঢুকেছেন, পতাকাওয়ালা গাড়িতে বেরিয়েছেন। এই এনসিপি সরকারের অ্যাটর্নি জেনারেল বর্তমান আইনমন্ত্রী। তো মানে এবং আমি তাহলে বলতে পারি যে বর্তমান বিএনপি সরকারও আসলে একরকম এনসিপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানকেও এনসিপি নিয়োগ দিয়েছে হয়তোবা। না, আমার মনে হয় ফরিদ ভাই যে কথাগুলো বলেছে, আমাদের আরেকজন অতিথি একটু কথা বলবেন ছোট করে। আমার মনে হয় যে ফরিদ ভাই যে কথাগুলো বলেছেন এগুলো এর আগে অনেকবার বলা হয়েছে। আমরা আসলে এই ধরনের কথাবার্তার মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে আমাদের দেশের যে প্রকৃত যে সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস করা কঠিন। আমরা আসলে এই মুহূর্তে সরকারের কাছে জানতে চাই, যেমন হাম খুবই সংক্রামক একটা রোগ। একজন আক্রান্ত শিশুর থেকে অন্তত 17 থেকে আরও 18 জন
শিশু নতুনভাবে আক্রান্ত হতে পারে। সো যিনি ইতিমধ্যেই হামের শিকার হয়েছেন বা হামের সংক্রমণ যার হয়েছে, নতুন করে তার দ্বারা আর কেউ যাতে সংক্রমিত না হয় সেটার জন্য সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, বা সংক্রমণ প্রবণ যে এলাকাগুলো সেগুলো চিহ্নিত করে সেগুলোতে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই সংক্রমণটা ঠেকানোর জন্য। আমার মনে হয় এই বিষয়গুলো যদি আমরা আলোচনায় আনি, তাহলে আপনি যে কথাটা বললেন দোষারোপের কথা, সেগুলো নিয়ে আমরা পরেও আলোচনা করতে পারবো। সরকার চাইলে তদন্ত ইনিশিয়েট করতে পারে, ইনিশিয়েট করে সরকার দেখতে পারে যে আসলেই এখানে কারো নেগলিজেন্স আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে সেটা প্রায়োরিটি নয়। এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে আমাদের শিশুদেরকে বাঁচানো, নতুন করে সংক্রমণ ঠেকানো। সরকার নিশ্চয়ই সেটার জন্য সরকার আসলে কি করছে আমরা আসলে উত্তরটি জানবো, তবে আমাদের এই মুহূর্তে আলোচনা করবার সুযোগ একেবারেই নেই। প্রশ্নটি থাকলো আক্তারুজ্জামান বাচ্চু যে সরকারের পদক্ষেপগুলো সামনের দিনগুলোতে কি হতে